হ্যালো এভরিওয়ান, আমরা ইন্ডিয়ান পলিটি কভার করছি, ভারতের রাজতন্ত্র পড়বার জন্য যে বইটা আমরা রেফার করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। বোথ এক্সাম পয়েন্ট অফ ভিউ আর গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা কিন্তু খুবই ভালো। আমরা ফার্স্ট চ্যাপ্টার অলরেডি কভার করে নিয়েছি, আজ আমরা পড়বো সেকেন্ড চ্যাপ্টার, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। যদি তোমরা এই ভিডিওটা প্রথমে দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্ট খুঁজে পাবে, পুরো বইটা ভিডিওর মাধ্যমে ইজিলি এক্সপ্লেন করে কভার করা আছে। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়ছি, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এই চ্যাপ্টারে আমরা যেগুলো পড়বো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সংবিধান সভা। একটা সংবিধান তো আজ বললে কাল তৈরি হয়ে যায় না, সংবিধান তৈরি করবার জন্য একটা গ্রুপ অফ পিপলের দরকার পড়ে, সব জায়গায় রিপ্রেজেন্টেশনের দরকার পড়ে। তো একটা সভা সৃষ্টি করা হয় কনস্টিটিউশন বানানোর জন্য, সেটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন কে ছিল, কোন কোন লোক মিলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়, কীভাবে কাজ করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অবজেক্টিভ রেজলিউশন কী জিনিস, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 পাস করার পর কী কী চেঞ্জেস এসেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, অন্যান্য কী কী ফাংশন পারফর্ম করেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান তৈরি করা ছাড়া আরও কিছু কাজ কিন্তু সংবিধান সভা করেছিল। সেই কাজগুলো কী কী, সংবিধান সভায় কী কী কমিটি ছিল, কীভাবে সংবিধান সভা দিয়ে তৈরি সংবিধান কীভাবে কার্যকরী হয়, তার কী কী ক্রিটিসিজম ছিল, আর কিছু ফ্যাক্ট, এই সমস্ত ব্যাপারে আমরা জানব। শুরু করা যাক। প্রথমে আসি ডিমান্ড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সংবিধান সভার জন্য প্রথম ডিমান্ড কবে করা হয়? এম এন রয়। সবচেয়ে প্রথমে যদি আমরা ট্রেস ব্যাক করি তাহলে জানতে পারবো যে পাইনিয়ার কমিউনিস্ট ছিলেন এম এন রয়। তিনি প্রথম এই আইডিয়াটা দেন যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা উচিত 1934 সালেই, কিন্তু তখন এই কথাটাকে অত গুরুত্ব দেয়া হয়নি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলে সেটা হচ্ছে 1935-এ। 1938 সালে জওয়াহরলাল নেহরু রিমার্কস দিয়েছিল যে কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেমড উইদাউট দি আউটসাইড ইন্টারফারেন্স। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই ভারতের কনস্টিটিউশন তৈরি করা উচিত। ভারতের সংবিধান যখন তৈরি হবে তাতে যেন বাইরের লোকের হস্তক্ষেপ না থাকে। বাইরের লোকের বলতে এখানে ব্রিটিশদের কথা বলা হচ্ছে, যেন ব্রিটিশদের নিয়ম মতো সংবিধান না তৈরি হয়, ভারতীয়রা যেন নিজেদের ইচ্ছা মতো সমস্ত কিছু কথা মাথায় রেখে সংবিধান তৈরি করতে পারে। আর এই সংবিধান তৈরি করবার জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে সংবিধান তৈরি করবে সেটা হবে ইলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। মানে ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করবে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান তৈরি করবে, সেই সংবিধানে কোনো বাইরের হস্তক্ষেপ থাকবে না। 1940 সালে, যেটাকে অগস্ট অফার বলা হয়, 1940 সালে অগস্ট মাসে মোটামুটি ব্রিটিশ সরকার রাজি হয়ে যায় যে একটা সংবিধান সভা তৈরি করা হবে, কিন্তু তখনও তৈরি করা হয়নি। 1942 সালে ব্রিটিশ সরকার ক্রিপস মিশন পাঠায় ভারতে। তখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে। ওয়ার্ল্ড ওয়ার 2-র প্রেক্ষাপটে তখন ক্রিপস মিশন পাঠানো হয় ভারতে, কিন্তু এটা প্রধানত ব্রিটিশদের ইচ্ছাগুলোকেই পূর্ণ করবার জন্য পাঠানো হয়েছিল। ভারতীয়দের খুব একটা লাভ সেই ক্রিপস মিশনের মাধ্যমে হচ্ছিল না, সেই জন্য ক্রিপস মিশন ফেল হয়ে গেছিলো। 1946-এ আবার ক্যাবিনেট মিশন পাঠানো হয়, যার মাধ্যমে কম বেশি মোরলেস মোটামুটি এই ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করা হয় যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তৈরি করা হবে, কিন্তু এর আগের চ্যাপ্টারে আমরা যে বিষয়টা ডিসকাস করি সেটা আরেকবার রিক্যাপ করে দিই। ভারতের ম্যাপ খানিকটা এইরকম ছিল। কিছু অংশ ব্রিটিশ সরকার নিজে রাজত্ব করতো, সেগুলোকে বলা হতো ব্রিটিশ প্রভিন্সেস, ঠিক আছে? যেমন বেঙ্গল, বিহার, এগুলো একটা সেন্ট্রাল প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স, বম্বে প্রভিন্স। তো এগুলো ছিল প্রভিন্স। আর যেগুলো গোলাপি রঙের দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কিছু এমন অংশ যেগুলো সেখানকার কোনো লোকাল রুলার রাজত্ব করতো, কিন্তু তার উপর ছিল ব্রিটিশদেরই অধিকার। এটাকে বলা হতো ব্রিটিশদের সার্বভৌমত্ব বা ব্রিটিশ প্যারামাউন্সি, ঠিক আছে? যেমন হায়দ্রাবাদের নিজাম, মাইসোর একটা প্রিন্সলি স্টেট ছিল, রাজপুতনা একটা প্রিন্সলি স্টেট ছিল। তো এগুলো ছিল প্রিন্সলি স্টেট, ঠিক আছে? তো দুটো কথাকে মাথায় রেখেই কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 পাস করা হয়, যার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়। ভারতকে স্বাধীনতা দেওয়ার মানে হলো যতগুলো অংশ ব্রিটিশ সরকার নিজে রাজত্ব করতো সেগুলো তো সঙ্গে সঙ্গে স্বাধীন হয়ে গেল, আর যেগুলো লোকাল রুলাররা রাজত্ব করতো প্রিন্সলি স্টেট, তাদেরকে এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তোমাদের উপর ব্রিটিশ প্যারামাউন্ট শেষ হলো, তোমরা চাইলে ইন্ডিয়া জয়েন করতে পারো, তোমরা চাইলে পাকিস্তান জয়েন করতে পারো, তোমরা চাইলে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারো, তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয় তখনও কিন্তু এদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, ঠিক আছে? এদের কথা এই
প্রিন্সলি স্টেটের কথাও কিন্তু মাথায় রেখেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। কীভাবে সেটা আমরা পরে দেখব। তো কম্পোজিশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংগঠন কীভাবে হয়েছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সৃষ্টি করা হয়েছিল নভেম্বর 1946 ক্যাবিনেট মিশনের মাধ্যমে। এতে টোটাল মেম্বারের সংখ্যা বলা হয়েছিল 389, 389 জন থাকবে। তার মধ্যে 296 সিট দেওয়া হবে ব্রিটিশ ইন্ডিয়ার জন্য, মানে যে ইয়েলো অংশ যেগুলো আমরা দেখলাম, যেগুলো ব্রিটিশ সরকার নিজে রাজত্ব করতো, ঠিক আছে। এই 296টা সিটের মধ্যেও 11টা বড় প্রভিন্স ছিল আর 4টে চিফ কমিশনার প্রভিন্স ছিল, ছোটো ছোটো প্রভিন্স ছিল। তো 292টা সিট যে দেওয়া হলো, 292টা সিট মানে ম্যাক্সিমাম সিট দিয়ে দেওয়া হলো 11টা গভর্নরের প্রভিন্স থেকে, আর 4টে সিট ফিক্স করে দেওয়া হলো চিফ কমিশনারের প্রভিন্স থেকে, ঠিক আছে। আর বাকি 93টা সিট দেওয়া হলো এই প্রিন্সলি স্টেটদের জন্য, ঠিক আছে। 93টা সিট অ্যালোকেট করা হলো, প্রিন্সলি স্টেটরা এখানে নমিনেট করবে, ঠিক আছে। আর মোটামুটি একটা আইডিয়া করা হলো যে অ্যাপ্রক্সিমেটলি একটা সিট থাকবে পার মিলিয়ন পপুলেশন, মানে 10 লক্ষ জনসংখ্যার পিছনে একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে, ঠিক আছে। তো এইভাবে টোটাল 389 সিটস অ্যালোকেট করা হলো সংবিধান সভা, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পোজিশন। কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়নি, এর মানে সিট অ্যালোকেশনটা ঠিকঠাক হয়নি, পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছিলো। কী চেঞ্জ হয়ে গেছিলো? ইচ প্রভিন্স সিটস ডিভাইডেড অ্যামং মুসলিম, শিখস অ্যান্ড জেনারেল। প্রত্যেকটা প্রভিন্সে আবার সিটগুলোকে 3 পার্টে ডিভাইড করে দেওয়া হলো। মুসলিমদের জন্য কিছু সিট রিজার্ভ করে দেওয়া হলো, শিখদের জন্য কিছু সিট রিজার্ভ করে দেওয়া হলো, আর জেনারেল মানে হিন্দু অ্যান্ড আদার্স তাদের জন্য কিছু সিট রিজার্ভ করে দেওয়া হলো, ঠিক আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ভোটিং করা হলো। আর কমিউনাল ইলেক্টোরেটের কথা আমি আগেই বলেছি যে শিখ সম্প্রদায়ের লোক, কেবলমাত্র শিখ সম্প্রদায়ের লোককেই নির্বাচন করে সংবিধান সভায় পাঠাতে পারবে। হিন্দু সম্প্রদায়ের লোককে পাঠাতে পারবে, মুসলিম সম্প্রদায়ের লোককে পাঠাতে পারবে। তো এই জিনিসটাকে বলা হতো কমিউনাল ইলেক্টোরেট। তো কমিউনাল ইলেক্টোরেট পদ্ধতি অবলম্বন করা হলো। আর প্রিন্সলি স্টেটগুলোর কী হলো? প্রিন্সলি স্টেটগুলো তো সেখানে কোনো না কোনো লোকাল রুলার থাকে, সেই রাজা কাউকে নমিনেট করবে সিটের জন্য, যে এই ব্যক্তি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, সংবিধান সভাতে তাকে সিট দেওয়া হলো, সেখানে ভোটিং হবে না, ঠিক আছে। তো বলা যেতে পারে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ছিল, সেটা ছিল পার্টলি নমিনেটেড, কিছুটা মনোনয়ন মানে যে প্রিন্সলি স্টেটের রাজারা নমিনেট করবে, আর কিছু ইনডাইরেক্টলি ইলেক্টেড, ঠিক আছে। কিছু লোককে ইলেক্ট করে পাঠানো হবে। ইলেকশন হয় জুলাই আগস্ট মাসে 1946-এ। তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা সিট পায়, মুসলিম লীগ পায় 73টা সিট, আর 15টা পায় ইন্ডিপেন্ডেন্ট কিছু ক্যান্ডিডেট। কিন্তু যে 93টা সিটের কথা আমরা বললাম প্রিন্সলি স্টেট, সেগুলো কিন্তু কোনোদিনই ফিল হয়নি, কারণ প্রিন্সলি স্টেটের রাজারা কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগ দিতেই তারা মানা করে দেয়, ঠিক আছে। ডাইরেক্টলি ইলেক্ট তো হলো না, এখানে ইনডাইরেক্ট ইলেকশন হলো, মানে প্রভিন্সের যে তোমার যারা ইলেক্টেড ছিল তারা আবার ইলেক্ট করে সেন্টার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে লোকজনকে পৌঁছালো। তো সাধারণ মানুষের ডাইরেক্ট ইলেকশনের ফলে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে লোক পৌঁছায়নি। তাহলে এটা কি এক ধরনের ইনডাইরেক্ট ইলেকশন হলো, তাই না? যেমন আজকের দিনে রাজ্যসভাতে যে মেম্বাররা ইলেক্ট হয় তারা তো সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয় না, তারা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড। আমরা ইলেক্ট করি কাদের? এমএলএ এমপিরা আবার রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্ট করে, তাই এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও সেরকম ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে পূর্ণ করা হলো। কিন্তু মোটামুটি সব জায়গা থেকে এটা ডিস্ট্রিবিউটেড রিপ্রেজেন্টেশন ছিল, মানে সারা ভারত থেকে মানে বিস্তারভাবে সব জায়গার রিপ্রেজেন্টেশন ছিল, সব জায়গা থেকে মানুষের নির্বাচন হয়েছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ কীভাবে স্টার্ট করে? তো ফার্স্ট মিটিং হয় 8 ডিসেম্বর 1946, ঠিক আছে। কিন্তু মুসলিম লীগ এতগুলো সিট পাওয়ার পর বয়কট করে দিল, ঠিক আছে। বললো যে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করব না। কিন্তু মিটিং চলতে লাগলো। প্রথম মিটিংয়ে 211 জন মেম্বার ইলেক্টেড হয়ে যারা এসেছিলেন, 211 জন মেম্বার প্রথম মিটিংয়ে অংশগ্রহণ করলেন। ফ্রেঞ্চ প্র্যাকটিস এটাই যে সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার হবে, যে সবচেয়ে বয়স্ক মেম্বার হবে, তাকে টেম্পোরারি প্রেসিডেন্ট বানানো হবে। তো ডক্টর সচিদানন্দ সিনহা তখন টেম্পোরারি প্রেসিডেন্ট কিন্তু, ঠিক আছে। প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মানে যখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমবার মিটিংয়ে এলো, এই যা 211 জন মেম্বার,
211 জন মেম্বার, 211টা সিট, 211টা ব্যক্তি। তো হঠাৎ করে তো সঙ্গে সঙ্গেই ভোটিং স্টার্ট হয়ে যাবে না, কাউকে না কাউকে তো স্টার্ট করতে হবে অ্যাজ প্রেসিডেন্ট। তো যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাকে, ডক্টর সচিদানন্দ সিনহাকে তখনকার জন্য টেম্পোরারি প্রেসিডেন্ট বানানো হলো। তারপর ইলেকশন হলো, নিজেদের মধ্যে ইলেক্ট করে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সবাই মিলে নির্বাচন করলেন অ্যাজ প্রেসিডেন্ট। আর দুজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন এইচ সি মুখার্জি আর একজন ভিটি কৃষ্ণমাচারী। অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশনটা কী জিনিস? 13ই ডিসেম্বর 1946 জওয়াহরলাল নেহরু একটা অবজেক্টিভ রেজলিউশন পাস করেন, ঠিক আছে, একটা রেজলিউশন পাস করেন। ওই রেজলিউশনে কিছু ফিলোসফি লেখা ছিল, কিছু দার্শনিক চিন্তাভাবনা লেখা ছিল, যার উপর ভিত্তি করে কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানটা তৈরি হবে, ঠিক আছে। তাতে কী কী বলা হলো? বলা হলো যে ইন্ডিয়া হচ্ছে একটা সোভেরিয়ান রিপাবলিক। সোভেরিয়ান রিপাবলিক মানে, সোভেরিয়ান মানে হচ্ছে যেখানে বাইরের কোনো ইন্টারফারেন্স নেই, বাইরের কোনো শক্তির দ্বারা পরিচালিত হয় না, যেটা তাকে বলা হয় সোভেরিয়ান। যেমন এখন ইন্ডিয়া নিজের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ঠিক আছে, তো ইন্ডিয়া একটা সোভেরিয়ান স্টেট। আর রিপাবলিক মানে যে দেশের হেড কোনো হেরিডিটারি পজিশন মেনটেন করে না, মানে যে দেশের রাজা নেই, যে দেশের প্রধান ব্যক্তি, আমাদের দেশের প্রধান ব্যক্তিকে সবচেয়ে ফার্স্ট ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়, ঠিক আছে, তো সেটাকে বলা হয় রিপাবলিক। তো ইন্ডিয়াকে একটা সোভেরিয়ান রিপাবলিক বলে প্রোক্লেম করা হলো। বলা হলো ইন্ডিয়ান ইউনিয়ন কম্প্রাইজ অফ ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরিজ অ্যান্ড টেরিটরিজ উইলিং টু জয়েন। ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি আর পরবর্তীকালে কোনো টেরিটরি যদি ইন্ডিয়ার নেশনে যোগ দিতে চায়, সেগুলোকে মিলিয়ে তৈরি হবে ইন্ডিয়ান ইউনিয়ন। সমস্ত পাওয়ার ডিরাইভ করা হবে কোথা থেকে? না, মানুষের মধ্যে থেকে, ফ্রম পিপল, ঠিক আছে। মানুষ ভোট দিয়ে নির্বাচন করবেন তাদের মনের ব্যক্তিকে নির্দিষ্ট, আর তারা দেশ চালাবে, ঠিক আছে। তো সমস্ত পাওয়ার সাধারণ মানুষের মধ্যে থাকবে। আর সিটিজেনদেরকে, সাধারণ মানুষকে কিছু জাস্টিস, ইকুয়ালিটি আর ফ্রিডম, এগুলোর গ্যারেন্টি দেওয়া হলো, যে তাদেরকে জাস্টিস দেওয়া হবে, ঠিক আছে, তাদেরকে ইকুয়ালিটি দেওয়া হবে, সবাইকে এক আইনের চোখে সবাইকে সমান জায়গায় রাখা হবে, সবাইকে কিছু বিষয়ে স্বাধীনতা দেওয়া হবে। সেফগার্ড ফ্রম মাইনরিটি, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ট্রাইবস, মানে পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ যারা মাইনরিটি আছে, অল্প সংখ্যক আছে, তাদের সেফগার্ড করা হবে, তাদেরকে সংরক্ষণ করা হবে তাদের রাইটসগুলো। তো এই যে কথাগুলো বলা হলো অবজেক্টিভ রেজলিউশনে, সবাই মোটামুটি এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিল 22শে জানুয়ারি 1947-এর মধ্যে। তো এই যে অবজেক্টিভ রেজলিউশনে যে কথাগুলো বলা হলো, এইগুলোই কিন্তু পরবর্তীকালে শেপ নিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিয়াম্বলটা থাকে। স্টার্ট হয় ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা প্রিয়াম্বলের মাধ্যমে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এটাই হচ্ছে ইনফ্লুয়েন্স করেছিল প্রিয়াম্বল বানানোর জন্য। তো প্রিয়াম্বল কোথা থেকে এসেছে যদি বলা হয়, তাহলে মোটামুটি অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রিয়াম্বলের রূপ নিয়েছিল, ঠিক আছে। তো অবজেক্টিভ রেজলিউশন হচ্ছে কিছু বেসিক ফিলোসফি যার উপর ভিত্তি করে সংবিধানটা তৈরি করা হয়েছে। তারপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 পাস করা হলো। আর এই অ্যাক্টটার মাধ্যমে কিছু কিছু চেঞ্জ করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। কী কী বলা হলো? গ্র্যাজুয়ালি representatives from princely states and Muslim leagues joined constituent assembly. মুসলিম লীগের লোকজন আর প্রিন্সলি স্টেটরা তো বয়কট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কিন্তু তারা পরবর্তীকালে এসে জয়েন করলো। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যখন পাস করলো, তখন 3টে চেঞ্জ করলো। কী কী? প্রথম চেঞ্জ এটা হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে একটা সোভেরিয়ান বডিতে পরিণত করা হলো। সোভেরিয়ান বডি মানে সার্বভৌম একটা সংস্থা, যার উপর বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না। মানে ব্রিটিশ সরকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ইনফ্লুয়েন্স করবে না সংবিধান তৈরিতে, কোনো পদ্ধতিতে কোনো অনুচ্ছেদ বলবে না যে আমার মনের মতো তৈরি করো। নিজের ইচ্ছা মতো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিজের সংবিধান তৈরি করতে পারে। দ্বিতীয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অলসো ওয়ার্কস অ্যাজ লেজিসলেটিভ বডি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো সংবিধান তৈরির কাজ তো করবেই, তার সাথে সাথে অন্যান্য আইন তৈরির কাজও করবে, ঠিক আছে। আইন তৈরির কাজ কোথায় হয়? পার্লামেন্টে। তো বলা যেতে পারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তখনকার জন্য মিনি পার্লামেন্টের, একটা ছোট পার্লামেন্টের, টেম্পোরারি পার্লামেন্টের কাজও করলো। তো দুটো ফাংশন হয়ে গেল। একটা কাজ তো মেকিং কনস্টিটিউশন বানানো। যখন কনস্টিটিউশন বানানোর জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জমায়েত হতো, তখন তাকে চেয়ার করতেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কারণ তিনি ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। আর যখন এমনি অর্ডিনারি ল বানানোর জন্য যখন জমায়েত হতো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখন তাকে চেয়ার করতো জিভি মাভলঙ্কর, ঠিক আছে। এই পদ্ধতিটা চললো কতদিন পর্যন্ত? টিল 26 জানুয়ারি 1946। কিন্তু মুসলিম লীগ ফাইনালি উইথড্র করে নিল ফ্রম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড দ্য নাম্বার অফ মেম্বার্স কেম ডাউন টু 299। প্রথমে 389 সংখ্যা ফিক্স করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে,
কিন্তু পরবর্তীকালে মুসলিম লীগ উইথড্র করে নেয়, মুসলিম লীগ বেরিয়ে যায়, কারণ তারপর পাকিস্তান আলাদা একটা স্টেট তৈরি হয়ে যায়, তো মুসলিম লীগ এখান থেকে আলাদা হয়ে যায়। দিয়ে এই সংখ্যা 389 সংখ্যাটা কমে গিয়ে হয়ে গেল 299। ঠিক আছে, এটা ছাড়াও সংবিধান তৈরি ছাড়াও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আরও কিছু কিছু কাজ ছিল। কী কী কাজ ছিল? রেটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ ইন কমনওয়েলথ। কমনওয়েলথ ব্যাপারটা কি? আগে যখন ব্রিটিশ সরকার, ব্রিটিশ শক্তি যখন ইন্ডিয়া ছাড়াও ওয়ার্ল্ডের আরও কিছু কিছু দেশকে কী করেছিল, নিজের কলোনি বানিয়ে নিয়েছিল, নিজের উপনিবেশ বানিয়ে নিয়েছিল, যেমন অস্ট্রেলিয়া, যেমন সাউথ আফ্রিকা, যেমন ক্যানাডা। তো এই যেই সমস্ত দেশগুলো ব্রিটিশ সরকারের অধীনে কিছুদিনের জন্য উপনিবেশ ছিল, তারা যখন স্বাধীন হলো, তারা নিজেদের মধ্যে একটা সংস্থা তৈরি করলো যে আমরা স্বাধীন হয়ে যাওয়ার পরেও একে অপরের হেল্প করব এবং একটা সংস্থারূপে কাজ করব নিজেদের সবার উন্নতির জন্য। তো এই যে সংস্থা, যে বডি যেটা তৈরি হলো, সেটাকে বলা হয় কমনওয়েলথ। তো ইন্ডিয়া নিজের মেম্বারশিপ রেটিফাই করে নিল, মানে নিজেকে কমনওয়েলথের মেম্বার ডিক্লেয়ার করলো মে 1949-এ। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করলো 22 জুলাই 1947। 22 জুলাই 1947-এ ভারত তিরঙ্গা নিজের ন্যাশনাল ফ্ল্যাগ ডিক্লেয়ার করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেই জন্য 22 জুলাইকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ডে হিসাবে পালন করি। ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত 24শে জানুয়ারি 1950 অ্যাডপ্ট করেছিল। আর ন্যাশনাল সং, জাতীয় গান বা জাতীয় স্রোত, সেটা জানুয়ারি 24শে জানুয়ারি 1950 অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ সংবিধান বানানো ছাড়া এই কিছু কিছু কাজও ছিল, যে র্যাটিফিকেশন করা, ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্ট করা, ন্যাশনাল সং অ্যাডপ্ট করা, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা। ঠিক আছে, এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করা হয়, নির্বাচন করা হয় 24শে জানুয়ারি 1950। 11টা সেশন হয়, এই 2 বছর 11 মাস 18 দিনের স্প্যানে 11খানা সেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। আর ফাইনাল সেশন কখন হয়েছিল? 24শে জানুয়ারি 1950। তার দুদিন পরে কিন্তু কনস্টিটিউশন, মানে 26শে জানুয়ারি, দুদিন পর মানে হচ্ছে 26শে জানুয়ারি 1950, কনস্টিটিউশন কিন্তু এনফোর্স হয়ে যায়, কনস্টিটিউশন লাগু হয়ে যায়। সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে, গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। ড্রাফট করতে 114 দিন লেগেছিল, আর খরচ হয়েছিল 64 লাখ। এগুলো কিছু ফ্যাক্ট। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী কী কমিটি ছিল? একটা সংবিধান তৈরি করা তো ছোট কথা নয়, সে কিছু কমিটিতে ডিভাইড করতে হয়েছিল। ঠিক আছে, ছোট ছোট কিছু অনেক কমিটি তৈরি করতে হয়েছিল, প্রত্যেকটা কমিটির আলাদা আলাদা কাজ ছিল। কিছু কমিটি পাওয়ার ডিভাইড করেছিল, কিছু কমিটি টাকা পয়সার ব্যাপারটা দেখেছিল, কিছু কমিটি অ্যাডভাইস দিয়েছিল। তো এরকম 8টা মেজর কমিটি ছিল, 13টা মাইনর কমিটি ছিল। ঠিক আছে, তো এই 8টা মেজর কমিটির কে কে প্রেসিডেন্ট ছিল, প্রত্যেকটা কমিটির হেড কে ছিল, এগুলো কিন্তু আসে। 8টা মেজর কমিটি আর 13টা মাইনর কমিটি অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই 8টা মেজর কমিটির কে কে ছিল সেগুলো জানা দরকার। ঠিক আছে, ইউনিয়ন পাওয়ার কমিটি জওয়াহরলাল নেহরু, কনস্টিটিউশন কমিটি জওয়াহরলাল নেহরু, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল। তো এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবার জন্য আমি কিন্তু এটাকে ডিভাইড করে দিচ্ছি, এভাবে ইজিলি মনে থাকবে। জওয়াহরলাল নেহরু ছিলেন 3টি প্রধান কমিটির মেম্বার। কী কী? ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি আর স্টেটস কমিটি। স্টেটস কমিটি মানে স্টেট যেগুলো ছিল, প্রভিন্স যেগুলো ছিল, তাদের সাথে কথাবার্তা বলবার জন্য। ঠিক আছে, যে কমিটি ছিল সেটা হচ্ছে স্টেট কমিটি। তো জওয়াহরলাল নেহরু ছিলেন এই 3টে কমিটির হেড। ঠিক আছে, তারপর সর্দার বল্লভভাই প্যাটেল 2টো কমিটির হেড ছিলেন, এক তো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, আর দ্বিতীয় হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন রুল অফ প্রসিজার কমিটির হেড আর স্টিয়ারিং কমিটির হেড। ঠিক আছে, আর ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির হেড। ড্রাফটিং কমিটিটা অ্যাকচুয়ালি প্রধান কমিটি হিসেবে বলা যেতে পারে, কারণ বাকি সমস্ত কমিটি ড্রাফটিং কমিটিকে নিজের রিপোর্ট পেশ করতো, আর সেই রিপোর্টের বেস করে ড্রাফটিং কমিটি ড্রাফট করতো, তৈরি করতো কনস্টিটিউশন। ঠিক আছে, তো সেই হিসাবে ড্রাফটিং কমিটি বলা যেতে পারে অন্যতম একটা কমিটি ছিল সেই তখনকার। এছাড়া এগুলো ছিল মাইনর কমিটি, এগুলো জাস্ট একবার দেখে রাখতে পারো। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটির হেড, আল্লেডি কে আইয়ার ক্রেডেন্সিয়াল কমিটির, বি পট্টভি সিদ্ধারামাইয়া হাউস কমিটির, ডক্টর কে এম মুন্সি অর্ডার অফ বিজনেস কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আবার অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ। অ্যাডহক কমিটি মানে হচ্ছে ছোটো কমিটি, কিছুক্ষণের জন্য যেটা সৃষ্টি হতো আবার ডিজলভ হয়ে যেত, যেমন ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করতে হবে, তো একটা ছোটো কমিটি গঠন করা হলো, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়ে গেলো, কমিটিকে ডিজলভ করে দেওয়া হলো, সেরকম কমিটিকে অ্যাডহক কমিটি বলা হয়। जी.बी. मावलंकर कॉन्स्टिट्यूएंट असेंबली फंक्शन कमेटी, सरदार एस वरदाचारी एडहॉक कमिटी ऑन सुप्रीम कोर्ट,
B. Pattavi Siddharamaiah, our Committee on Chief Commissioner Province. Nalini Ranjan Sarkar, ex-committee on function of, ex-committee means expert committee on function of Union Constitution. S.K. Dhar, Linguistic Province Committee. Jawaharlal Nehru, our Draft Constitution Examination Committee. এটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ যখন ড্রাফট কনস্টিটিউশন যখন ড্রাফট তৈরি করা হয় খসড়া যখন তৈরি করা হয় সেটাকে পড়ে সেটাকে এক্সামিন করবার জন্য যে ড্রাফটে কিছু ভুলভাল নেই তো কিছু চেঞ্জ করবার দরকার আছে কি, তো এই জিনিসটা যখন চেক করা হতো যে কমিটির দ্বারা সেটাকে বলা হতো ড্রাফট কনস্টিটিউশন এক্সামিনেশন কমিটি। উষা নাথ সেন প্রেস গ্যালারি কমিটি আর এসওয়ারদাচারী অ্যাডহক কমিটি অন সিটিজেনশিপ। তো এগুলো হচ্ছে কিছু মাইনার কমিটি, অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে রাখতে পারো। ইনঅ্যাক্ট কবে হয়? ফাইনাল ড্রাফট লেখা খসড়া লেখা কমপ্লিট হয়ে যায় 4 নভেম্বর 1948। ড্রাফটিংয়ের জন্য 141 দিন লেগেছিল, ঠিক আছে। 141 দিন বসেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সিটিং হয়েছিল, তবে লেখা হয়েছিল। অ্যাডপ্ট কবে করা হয়? 26 নভেম্বর 1949, ঠিক আছে। আর ফাইনাল কনস্টিটিউশন যেটা তৈরি হয়েছিল তাতে ছিল একটা প্রিয়াম্বল, 395 আর্টিকেল, 395টা তাতে অনুচ্ছেদ ছিল, আর 8টা শিডিউলে ডিভাইডেড ছিল। আজকের দিনে কিন্তু এই 395টা আর্টিকেল বেড়ে 448 হয়ে গেছে, ঠিক আছে। 8টা শিডিউল বেড়ে 12টা শিডিউল হয়ে গেছে। প্রিয়াম্বল একটাই আছে, প্রিয়াম্বলেও কিছু চেঞ্জ হয়েছে। কনস্টিটিউশন সময় সময় অন্তর অ্যামেন্ড করা হয়, ঠিক আছে, চেঞ্জ করা হয় কিছু কিছু। তো এই চেঞ্জের মাধ্যমে কিন্তু এই অনুচ্ছেদের সংখ্যা বেড়ে যায়, কমে যায়, তো এগুলো কিন্তু চিরদিন কমতে বাড়তে থাকবে। কিন্তু যখন প্রথম এক্সিস্টেন্স এসেছিল কনস্টিটিউশন, তাতে মনে রাখতে হবে 395টা আর্টিকেল ছিল, 8টা শিডিউল ছিল, একটা প্রিয়াম্বল ছিল, ঠিক আছে। আর এনফোর্স কবে হয়? কিছু প্রভিশন তো যেমন সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিন্সিয়াল পার্লামেন্ট, এই সমস্ত আর্টিকেল 3, 5, 6, 7, 8, 9, 60, 324, এই সমস্ত আর্টিকেল কিন্তু যেদিন কনস্টিটিউশনের প্রিয়াম্বল সাইন হয়েছিল সেই দিনই এনফোর্স হয়ে গেছিলো, সেটা হচ্ছে 26 নভেম্বর 1949। কিন্তু পুরো কনস্টিটিউশন কবে এসেছিল এফেক্টে? 26 জানুয়ারি 1950, যেটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি। এই দিনটাকে ইচ্ছা করে রেডি তো কনস্টিটিউশন হয়ে গেছিলো এই দিন 26 নভেম্বর 1949 তৈরি হয়ে গেছিলো, কিন্তু তবু 26 জানুয়ারি 1950 পর্যন্ত এই জন্য ওয়েট করা হয়েছিল, কিন্তু কারণ 26 জানুয়ারির একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। 1930 সালে 26 জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়েছিল। তো সেই দিনটাকে ইম্পর্টেন্ট বানানোর জন্য 26 জানুয়ারি পর্যন্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু অপেক্ষা করেছিল। সেই দিনে পুরোপুরি কনস্টিটিউশনটাকে এনফোর্সে আনা হয়, এবং সেই জন্য এই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি, ঠিক আছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিছু ক্রিটিসিজম, কিছু লোক কিছু ক্রিটিসাইজ করে কী নিয়ে? প্রথমে বলে নট এ রিপ্রেজেন্টেটিভ বডি। অনেকে বলে যে এটা পুরোপুরি রিপ্রেজেন্ট করে না ইন্ডিয়াকে, কারণ ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে এসেছিল। বলেছিলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডাইরেক্ট লোকজন নির্বাচন করে, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে লোককে পাঠায়নি। এটা ছিল ইনডাইরেক্ট ইলেকশন, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে ইলেক্ট করে এসেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লোকজন, ঠিক আছে। তো সেই জন্য এটাকে বলা হয় নট এ রিপ্রেজেন্টেটিভ বলে। অনেকে বলে এটা সভেরিয়ান বডি নয়। সভেরিয়ান বডি কেন নয়? কারণ ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। ইভেন কিছু প্রথম দিককার কিছু যখন সেশন হতো, যখন বৈঠক হতো, তখনও কিন্তু ব্রিটিশ সরকারের অনুমতি নিয়েই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সিটিং হতো। সেই জন্য অনেকে বলে এটা সভেরিয়ান বডি নয়। বাইরের হস্তক্ষেপ তো রয়েছে, ব্রিটিশ সরকার তো হস্তক্ষেপ করেছে। অনেকে বলে এটা টাইম কনজিউমিং, অনেক সময় লাগিয়ে দিয়েছে কনস্টিটিউশন বানানোর জন্য। কিন্তু ভারতের কনস্টিটিউশন বানাতে অনেক সময় এই জন্য লেগেছে কারণ ভারতের হিস্ট্রি অনেক বড়, জিওগ্রাফি অনেক বড়, অনেক একটা বিস্তারিত অঞ্চল জুড়ে সবাইকে ইনক্লুড করতে হবে ভারতের সংবিধানের মধ্যে। সেই জন্য কিন্তু বানাতে অনেক সময় লেগেছিল, টাইম কনজিউমিং ব্যাপারটা ছিল। অনেকে বলে ডমিনেটেড বাই কংগ্রেস। অনেকে বলে ম্যাক্সিমাম যে এর মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, ম্যাক্সিমাম যারা লোক, তারা তো কংগ্রেসেরই লোক ছিলেন। তো অনেকে বলে এটা ডমিনেটেড বাই কংগ্রেস। লয়ার, পলিটিশিয়ান ডমিনেশন। অনেকে বলে যে এতে ম্যাক্সিমাম লোক যারা ছিলেন সাধারণ মানুষ ছিলেন না, ম্যাক্সিমাম লোকই ছিলেন লয়ার। সেই জন্য কনস্টিটিউশনের ভাষা, সংবিধানের ভাষাও কিন্তু খুব ডিফিকাল্ট ভাষা, ঠিক আছে। কারণ লয়াররাই ম্যাক্সিমাম লোক ছিলেন, সেই জন্য ল্যাঙ্গুয়েজটা ওরকম ডিফিকাল্ট হয়ে গেছে, লয়ারদের ল্যাঙ্গুয়েজ। ডমিনেটেড বাই হিন্দুজ। অনেকে বলে ম্যাক্সিমাম মেম্বার এতে যারা ছিলেন তারা সবাই হিন্দু ছিলেন, সেই জন্য হিন্দু ডমিনেটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল। কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলির সিল কী ছিল? এলিফ্যান্ট। এই যে সিল, এলিফ্যান্টের সিল ছিল। স্যার BN রাও ছিলেন লিগ্যাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন BN রাও। HBR আইয়াঙ্গার ছিলেন সেক্রেটারি। SN মুখার্জি ছিলেন চিফ ড্রাফটসম্যান।
আর প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ছিলেন ক্যালিগ্রাফার, ইনি হলেন প্রেম বিহারী রায়জাদা। এই যে প্রথম কনস্টিটিউশন তো হাতে লেখা হয়েছিল, এই যে স্টাইলিশ লেখা এটাকে ক্যালিগ্রাফি বলা হয়, তো এই কাজটা করেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এছাড়া আশেপাশে যে ডেকোরেশন সেই সমস্ত কাজ করেছিলেন আর্টিস্ট ফ্রম শান্তিনিকেতন, তার মধ্যে বিখ্যাত হচ্ছেন নন্দলাল বোস আর ব্যবহার রাম মনোহর সিনহা, এনারা হচ্ছেন ইম্পর্টেন্ট যারা প্রথম যে কনস্টিটিউশন হাতে লেখা তাতে ডিজাইন বানিয়েছিলেন। ঠিক আছে, তো এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো। নেক্সট চ্যাপ্টার আমরা বলবো স্যালিয়েন্ট ফিচার অফ কনস্টিটিউশন, চ্যাপ্টার নাম্বার 3। নিচে কমেন্ট বক্সে গিয়ে ফিডব্যাক দিতে পারো কেমন লাগছে তোমাদের এই সিরিজ, এছাড়া কোনো যদি সাজেশন থাকে সেগুলোও দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরের লেকচারে আমরা পরের চ্যাপ্টার কভার করবো। থ্যাংক ইউ।